আমাদের জীব প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে সেই সময়, না হলে সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারতাম না। কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির একটি অন্যতম উপায় হচ্ছে টিস্যু কালচার। এই পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্র অংশ সংগ্রহ করা হয়, যেমন মূল হতে পারে, কাণ্ড হতে পারে, পাতা, অঙ্কুরিত চারা ইত্যাদি বিভিন্ন অংশ হতে পারে। সেই অংশ একটি নির্ধারিত আবাদ মাধ্যম হচ্ছে কৃত্রিমভাবে প্রস্তুত করা একটি মাধ্যম, সেই মাধ্যমে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা হয়। এই কালচারের ফলে এসব বর্ধনশীল অঙ্গসমূহ থেকে অসংখ্য ছোট ছোট চারা তৈরি করা হয়। এই চারাগুলো আবার উপযুক্ত পরিবেশে পৃথক পৃথক পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। অর্থাৎ একটি গাছের একটি ক্ষুদ্র টিস্যু থেকেই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সেই প্রজাতির চারা তৈরি করা হচ্ছে, যেখানে আমাদের প্রজননের জন্য পরাগায়নের প্রয়োজন হয়, বহুত সময়ের প্রয়োজন হয়। সেখানে টিস্যু কালচার দ্বারা একটি গাছ থেকে আমরা অনেকগুলো চারা গাছ প্রস্তুত করতে পারি। অধিক ফলনশীল উদ্ভিদজাত সৃষ্টি। কোনো বন্য উদ্ভিদের উৎকৃষ্ট জিন ফসলি উদ্ভিদে প্রতিস্থাপন করে কিংবা জিনের গঠন এবং বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। এভাবে ধান, গম, তেলবীজ সহ অনেক শস্যের অধিক ফলনশীল উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। গুণগত মান উন্নয়ন। জীব প্রযুক্তি প্রয়োগ করে প্রাণী এবং উদ্ভিদজাত দ্রব্যাদির গঠন, বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ ইত্যাদির উন্নয়ন করা সম্ভব হয়েছে। যেমন অস্ট্রেলিয়ায় ভেড়ার লোমকে উন্নততর করতে তাদের খাদ্যে ক্লোভার ঘাসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন স্থানান্তর করা হয়েছে। দেখো, এই অস্ট্রেলিয়ার ভেড়াকে একটি খাবার ক্লোভার ঘাস, সেই ক্লোভার ঘাসে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে একটি জিন স্থানান্তর করা হয়েছে। সেই কাঙ্ক্ষিত জিনটা কোথায় আছে? সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন স্থানান্তর করা হয়েছে। ফলে খাদ্য হিসেবে এই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত মানের হচ্ছে। আলাদাভাবে সালফার সমৃদ্ধ খাবার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। বুঝতে পেরেছ? আলাদাভাবে সালফার সমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে না, কারণ এখানে সরাসরি সেই ঘাসেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সেই জিনটা প্রবেশ করানো হয়েছে। এবং সেই ঘাস যখন ওই ভেড়া ভক্ষণ করবে তখন অটোমেটিক্যালিভাবে সেটি স্থানান্তরিত হবে তার দেহে। তাহলে এর ফলে গুণগত মান উন্নয়নেও জিন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সুপার রাইস সৃষ্টি। জীব প্রযুক্তির মাধ্যমে সুইডেনের এক বিজ্ঞানী সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেন। এটি ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি। সম্প্রতি স্পেনের একদল গবেষক জেনেটিক্যালি মডিফাইড ভুট্টার বীজ উদ্ভাবন করেছে, যাতে ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। এই ভুট্টা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি গরিব দেশগুলোর মানুষের অপুষ্টি দূর করে। কি বলেছে ছাত্রীরা? ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি। এখানে কিন্তু জিএমও তৈরি করা হচ্ছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড ভুট্টার বীজ উদ্ভাবন করেছেন তারা, এবং সেই বীজে বা সেই বীজ থেকে যে ভুট্টাটা হবে সেখানে ভিটামিন সি থাকবে, বিটা ক্যারোটিন থাকবে, ফলিক অ্যাসিড, অনেক গুরুত্বপূর্ণ সব উপাদান। স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এটি একটি বিশেষ পদ্ধতি। জীব প্রযুক্তি দিয়ে শাকসবজি, ফল ও শুটকির ক্ষতিকর পতঙ্গ বা মশা ইত্যাদি নিয়ন্ত্রণে স্টেরাইল ইনসেক্ট টেকনিক উদ্ভাবন করা হয়। এখানে কি করা হয়? ইনসেক্টকে স্টেরাইল করা হয়, অর্থাৎ এদের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দেওয়া হয়। রিলিজ মিলিয়নস অফ স্টেরাইল মলস, স্টেরিলাইজ করে তারপর এদেরকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে
সেখান থেকে যে প্রজনন করে তারা, সেখানে যে এগ তৈরি হয় বা ডিমটি, সেটি থেকে কিন্তু কোনো নতুন পোকা তৈরি হয় না। এটাকে বলে স্টেরাইল করা। অর্থাৎ আগেই পোকাগুলোকে সংগ্রহ করে কৃত্রিমভাবে স্টেরাইল করবে। স্টেরাইল করার পর আবার ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার ফলে এদের মাধ্যমে যে এগ তৈরি হবে সেটি আর ভ্রূণে পরিণত হয়ে নতুন পোকা সৃষ্টি করবে না। এর মাধ্যমে কি করা হয়? ক্ষতিকর পতঙ্গ, মশা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। এটি ব্যবহার করে পতঙ্গের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়। জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড, গুয়েতেমালা, ব্রাজিল এইসব দেশে এই প্রযুক্তি ব্যাপকভাবে প্রচলিত। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, এটা একটু আগেই বলেছি, সেটি একই জিনিস। ঔষধ শিল্পে জীব প্রযুক্তির প্রভাব, অনেক প্রভাব। প্রতি বছর জনসংখ্যা এবং রোগের জটিলতা তো বেড়েই চলছে, ঠিক না? এই অবস্থায় দ্রুত চিকিৎসা পৌঁছে দিতে বিজ্ঞানীরা জীব প্রযুক্তি ব্যবহার করে ওষুধ শিল্পের উন্নতি ঘটিয়েছেন। মারাত্মক রোগ ব্যাধি শনাক্তকরণের পাশাপাশি জীব প্রযুক্তির মাধ্যমে ঔষধ উৎপাদনের প্রক্রিয়া জোরালো হয়েছে। যেমন ভ্যাকসিন উৎপাদন। ভ্যাকসিন কি মেয়ের ছাত্রীরা? রোগ হওয়ার আগে আমরা যে সুইয়ের ইঞ্জেকশনের মাধ্যমে যে ওষুধটা সংগ্রহ করি, মানে প্রয়োগ করি হিউম্যান বডিতে, সেটাকে বলা হয় ভ্যাকসিন। ভ্যাকসিন নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বর্তমানে জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে ব্যাপকভাবে বিভিন্ন ভ্যাকসিন বা টিকা উৎপাদন করা হয়েছে, যেগুলো পোলিও, যক্ষ্মা, হাম, বসন্ত সহ বিভিন্ন সংক্রামক রোগের রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2 নম্বর, ইন্টারফেরন উৎপাদন করা হচ্ছে। ইন্টারফেরন আধুনিক ওষুধ শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান। ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে গঠিত এই উপাদানটি দেহের রোগের প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত সহায়ক। জিন প্রকৌশল প্রয়োগ করে বাণিজ্যিক ভিত্তিতে এই ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হয়েছে। এটি হেপাটাইটিস চিকিৎসা ব্যবহৃত হয় এবং ক্যান্সার রোগীদের প্রাথমিকভাবে ইন্টারফেরন প্রয়োগ করে ক্যান্সারকে নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া হয়। হরমোন উৎপাদন। বিভিন্ন হরমোন, যেমন ডায়াবেটিস রোগীর ইনসুলিন হরমোন। এখন আমরা জানি ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী, ঠিক না? এবং কেন ডায়াবেটিস হয়? শরীরে যদি ইনসুলিন হরমোনটা তৈরি কম হয়। ডায়াবেটিস রোগীর ইনসুলিন কিংবা মানব দেহের বৃদ্ধি হরমোন উৎপাদন জীব প্রযুক্তির একটি উল্লেখযোগ্য দিক। জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হরমোন সহজসাধ্য এবং দাম অনেক কম। অ্যান্টিবায়োটিক উৎপাদন। কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিক উৎপাদনের জন্য জীব প্রযুক্তি প্রয়োগ করে বর্তমানে 1000-এর বেশি অ্যান্টিবায়োটিক উৎপাদিত হচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পেরিন অ্যান্টিবায়োটিক। এনজাইম উৎপাদন। পরিপাক সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধের উপাদান হিসেবে কিছু এনজাইম আছে, যেমন অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ। পেঁপে থেকে পেপেইন প্রস্তুত করা হয়। বটগাছ থেকে ফাইসন, যা কৃমি রোগে ব্যবহার করা হয়। গবাদি পশুর প্লাজমা থেকে থ্রম্বিন রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়, এবং ট্রিপসিন, যা ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয়। জৈব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত হয় এবং বাজারজাত হচ্ছে। তাহলে আমরা অনেক ধরনের এনজাইমও তৈরি করি এই জৈব প্রযুক্তির মাধ্যমে। 6 নম্বর, ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণ। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ঔষধ আহরণ করা হয়। একে বলা হয় মলিকিউলার ফার্মিং। এটি জ্ঞানমূলক কোষের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মলিকুলার ফার্মিংটা কি? এটা কি হবে? ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের জন্য প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় উদ্ভিদ সংগ্রহ করা হয়। একে বলা হয় মলিকুলার ফার্মিং। গৃহপালিত পশু উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার।
চর্বি মুক্ত মাংস উৎপাদন, দ্রুত বিক্রয়যোগ্য করা এবং রোগ প্রতিরোধী হওয়া, 3টি। ইতিমধ্যে ট্রান্সজেনিক ভেড়া উদ্ভাবন করা হয়েছে। এই ভেড়ার প্রতি লিটার দুধে 35 গ্রাম পর্যন্ত হিউম্যান আলফা অ্যান্টিট্রিপসিন প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিনের অভাবে এমফাইসেমা নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়। জিন প্রযুক্তির মাধ্যমে ভেড়া দেহের মাংস বৃদ্ধি এবং শরীরের পশম বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছে। চর্বিহীন মাংস এবং মানুষের হরমোন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সজেনিক উদ্ভাবন সফল হয়েছে। উদ্ভাবিত হয়েছে ট্রান্সজেনিক ছাগল। উন্নত গবাদি পশু উদ্ভাবন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জীব প্রযুক্তির প্রয়োগ। এই যে মাখন দেখতে পাচ্ছি, পনির, দই, এগুলো কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ার জৈব প্রযুক্তির মাধ্যমে। আমাদের দেশে গরুর দুধ কিংবা মহিষের দুধ থেকে পনির তৈরি করা হয়। পনির তৈরিতে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক প্রয়োগ করা হয়। এতে পনিরের স্বাদ, বর্ণ এবং গন্ধের একটু তারতম্য ঘটে। পৃথিবীর সুস্বাদু পনির উৎপাদনের জন্য ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, যুক্তরাজ্য বিখ্যাত। দই, দুধে ল্যাকটোজ নামক শর্করা থাকায় বিভিন্ন ব্যাকটেরিয়া প্রয়োগ করে সেটা থেকে দই বা দই জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন করা হয়। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার দুধের জমাট বাঁধা অবস্থা সৃষ্টি করে দইয়ে রূপান্তরিত করায়। এটি করার জন্য ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার বীজ ব্যবহার করে। মূলত এই গুণাগুণের উপরই দইয়ের গুণাগুণ নির্ভরশীল। তাহলে আমরা দেখলাম মাখন, পনির, দই সব ক্ষেত্রেই জীব প্রযুক্তির ব্যবহার। ফরেনসিক টেস্ট, আমরা কত ক্লাসে পড়েছিলাম ডিএনএ টেস্ট, ঠিক না? ডিএনএ টেস্টে যেরকম আমরা আলামত সংগ্রহ করি, যেখান থেকে ডিএনএটাকে আলাদা করা হয়, এই ফরেনসিক টেস্টটিও আলামত সংগ্রহের মাধ্যমে ঘটে। বিভিন্ন কাজে এই ফরেনসিক টেস্ট করা হয়। অগ্নিকাণ্ডে মৃতদেহ শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ। সেরোলজিক্যাল টেস্ট, এটা ব্লাড টেস্টের মতোই। টেস্ট দিয়ে মানুষের রক্ত, বীর্য এবং লালাকে চিহ্নিত করে ডিএনএ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করা। আমরা এ পর্যন্ত জিন প্রকৌশলের প্রয়োগ এবং অবদান সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও আরও বিভিন্ন। আচ্ছা, ঠিক আছে, এই গেল আমাদের জীব প্রযুক্তির ব্যবহার। দেখো, সেরোলজিক্যাল টেস্ট দ্বারা এখানে ব্লাড স্ট্রেন করেছে। এখানে কয়েকজনের প্রোফাইলের সাথে এখন মিলাবে যে কোথায় 50%-এর মতো মিলাচ্ছে। তাহলে আজকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জানলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ জানলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব জানলাম। অনেক কাজ, অনেক গুরুত্ব, অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে। জলি নামক একটি ভেড়ার কীভাবে প্রথম ক্লোনিং তৈরি করা হয়েছে সেটি আমরা প্রক্রিয়াটি দেখলাম। ক্লোনিংয়ের সামাজিক প্রভাব আলোচনা করলাম, যে মানুষের ক্লোনিং করাটা আসলে ঠিক না, কারণ যে শিশুটি হবে সেই ক্লোন শিশুটি আসলেই পুরোপুরি সুস্থ হবে কি না সেই ব্যাপারে সন্দেহ থাকায় এটি আইনগতভাবেই নিষিদ্ধ করা হয়েছে মানুষের ক্লোন তৈরি করার ক্ষেত্রে। একটি বাড়ি কাজ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব বিশ্লেষণ করো। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতার প্রশ্ন, এর মান 4। তাহলে আজকে আমরা জীব প্রযুক্তি অধ্যায়টি শেষ করেছি এবং সাথে সাথে 10ম শ্রেণীর সিলেবাসও শেষ হয়ে গেল। এরপরে আমরা রিভিশনে যাব।
তাহলে বাড়ি কাজটি ঠিকমতো করবে ছাত্রীরা। ক্লাসটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমাদের জন্য রইল আমার আশীর্বাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং লেখাপড়া মনোযোগের সাহায্যে করবে, মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? এবং বাবা মার কথা শুনবে। আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে কথা হবে। সবাই ভালো থেকো।